স্বাগতম। পুজোর মরশুম শুরু হয়ে গেল, কিন্তু পুজোর মরশুম শুরু হয়ে গেলেও কিছু বক্তব্য তো আমাদের থাকেই যে মরশুমটা কেমন যাবে, বা দেবীপক্ষ শুরু হওয়ার আগে যখন আলোচনা চলে তখন দেবীপক্ষ থেকে কেমন যাবে এই ধরনের নানানবিধ কথাবার্তা, বা দেবীপক্ষ এসে গেছে কেমনভাবে চলবে দেবীপক্ষ ইত্যাদি। তার আগে একটু প্রারম্ভিক কথা বলতে হয়। দেখুন, 15 দিনের ফারাকে, অর্থাৎ একটা চন্দ্রগ্রহণ হলো, লাল চাঁদ যাকে বলা হয়, সেই চন্দ্রগ্রহণ হওয়ার পর ঠিক তার 2 সপ্তাহ বাদে যখন অমাবস্যা, সে অমাবস্যায় কিন্তু সূর্যগ্রহণ। এখন কথাটা হচ্ছে যেটা, যে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ এরকম গায়ে গায়ে লাগানো চট করে হয় না, মানে শতাব্দীর মধ্যে খুঁজলে দূরবীন দিয়ে দেখতে হয়। কিন্তু দেখা গেছে যেটা, যে এই রকম ধরনের কম্বিনেশন, অর্থাৎ পূর্ণিমাতেও একটা অমাবস্যা, পূর্ণিমাতেও একটা গ্রহণ, আবার অমাবস্যাতেও একটা গ্রহণ, এই যে ব্যাপারটা হচ্ছে একটা চন্দ্র এবং একটা সূর্য, এটা প্রতিফলিত হয় ব্যক্তি মানুষের জীবনে, দেশের জন্য নানাবিধ। এমনিতেই বছরটা বাজে বছর 2025। সেইখানে দেবী দুর্গার এই গজে আগমন, সেটা কতটা উপকার হবে? কারণ ব্যাপার হচ্ছে যে রোগ হয়েছে, আমি ধরে নিচ্ছি আগেরটা রোগ, তো ওষুধ তো খেতেই হবে। এই কম্বিনেশন অফ মেটেরিয়ালস, যেটা অ্যাস্ট্রোলজাররাই বলতে পারবেন, তারাই যারা এটা নিয়ে, সাবজেক্টটা নিয়ে যারা ঘাটাঘাটি করে। সন্দীপ শাস্ত্রী তার মধ্যে অন্যতম, এবং আমার অত্যন্ত প্রিয় বন্ধু। সন্দীপের কথা শুনতেও ভালো লাগে, আপনারাও ভালোবাসেন তাকে। সন্দীপ, অনেক ধন্যবাদ তোমাকে। প্রথমে জানাবো সকল গুরুজন সিদ্ধিদাতা শ্রী গণেশকে প্রণাম। একেবারেই তাই, 15 দিনের মাথায় 2টো গ্রহণ। লাস্ট আমরা যখন এই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ, বা চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ ব্যাক টু ব্যাক 15 ডেজের মাথায় পেয়েছিলাম। তো আমরা জানি গ্রহণে কি হয়, গ্রহণের সময় অনেক রেস্ট্রিকশন মেনটেন করতে বলা হয়, যে খাবার খাবেন না, টয়লেট যাবেন না, গর্ভবতী মহিলারা খুব সাবধানে থাকবেন, মায়েরা। এটার পেছনে কিন্তু সায়েন্স রয়েছে, এটা কিন্তু পুরোটাই কুসংস্কার নয়, এর পেছনে সংস্কার রয়েছে। এবং এগুলো করতে বলা হয় এই কারণে, আমরা প্রত্যেকেই জানি যে গ্রহণের স্পেসিফিক টাইমগুলোতে, স্পেসিফিক টাইম যেটা গ্রহণের একদম প্রাক মুহূর্ত এবং অ্যাকচুয়াল মুহূর্ত যেটা, সেই সময়টাতে কিছু জার্মস আমাদের বাতাসে ঘুরে বেড়ায়, যেখান থেকে আমরা তাকে খাবারের মাধ্যমে অথবা জলপান থেকে শুরু করে, মলমূত্র ত্যাগ থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে আমরা ওটাকে ইনহেল করতে পারি, মানে আমরা ওটাকে নিতে পারি, এবং যার মাধ্যমে আমাদের রোগ বৃদ্ধি পেতে পারে। এবং গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে যে আপনি ইনহেল করলে আপনার সন্তানের কোনো রোগ আসতে পারে, আসন্ন সন্তানের। তো এই ধরনের সমস্যাগুলো 2019-এ একবার পাওয়া গিয়েছিল, তারপরেই কিন্তু ভয়াবহ আমরা কিন্তু কোভিড দেখেছি, এবং পরপর 2.5 বছর চলেছে। তো ঠিক সেই রকমই, যদিও মা আসছেন গজে, আমি বারবারই এর আগের এপিসোডগুলোতে বলেছি যে গজে মা আসা মানে কিন্তু সেটা একটা শুভত্ব ফল প্রদান করে, যেখান থেকে আমরা পেতে পারি শস্য শ্যামলা, একটা প্রকৃতির জায়গা, আমাদের অর্থনৈতিক জায়গা বৃদ্ধি হবার সম্ভাবনা। পাশাপাশি মা যাচ্ছেন একেবারেই বৃহস্পতিবার বাড়ির মেয়ে, বাড়ির মাকে আমাদের বিদায় করতে হচ্ছে, যেখান থেকে একটা অশুভত্বের প্রতীক পাওয়া যাচ্ছে। এবং পাশাপাশি এই সূর্যগ্রহণ, মানে চন্দ্রগ্রহণের ঠিক 15 দিন আগে থেকে এর একটা এফেক্টস পাওয়া যায়, সূর্যগ্রহণের ঠিক 15 দিন পর পর্যন্ত এর এফেক্টস থাকে। এবং আমরা কিন্তু এই সময়টাতে বিভিন্ন নক্ষত্র পতন হয় বিভিন্ন জায়গা থেকে, যেমন সেটা অভিনয় জগৎ থেকে হতে পারে, সেটা ক্রীড়া জগৎ থেকে হতে পারে, পলিটিক্যাল জগৎ থেকে হতে পারে, সঙ্গীত জগৎ থেকে হতে পারে। এই জাস্ট কিছুদিন আগে, মনে হয় 12 বা 13 সেপ্টেম্বর, আমরা বাংলাদেশের একজন প্রখ্যাত গায়িকা ফরিদা পারভিন আমরা হারালাম, এবং উনি একজন লোকসঙ্গীত শিল্পী ছিলেন এবং লালন ফকিরের গান গাইতেন, এবং আমরা আমাদের ইন্ডিয়ান কিছু মুভিতেও তার গান আমরা পেয়েছি। ঠিক সেই রকমই আমরা খুব রিসেন্টলি জুবিন গর্গকে হারালাম। তো আমরা নক্ষত্র পতন দেখলাম, শুনলাম। এবার আগামী আসন্ন সময়গুলো যদি আমরা ঠিক থাকি, আমরা আজকে যেখানে বসে আছি ঠিক 1 মাস পর আমরা কিন্তু দুর্গাপুজো পার করে ঠিক দীপাবলির আলোয় আলোড়িত হব। আমাদের দীপাবলি অমাবস্যা, দীপান্বিত অমাবস্যা আসবে।
তো এখন অলরেডি আমরা প্রায় মহালয়ার অমাবস্যার দোরগোড়ায় বা আমরা পেরোতে চলেছি। সেখান থেকে দাঁড়িয়ে এই দীপান্বিতা অমাবস্যা এমন একটা সুযোগ, আপনার সন্তান যারা 2026-এ বিভিন্ন ধরনের পরীক্ষা দিতে চলেছে বা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের যারা স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে এই সময় সতর্ক হওয়ার টাইম। কারণ উচ্চ মাধ্যমিক এখন তো ম্যাক্সিমাম বোর্ড সেমিস্টার করে দিয়েছে, যেটা এবছর থেকেই চালু হচ্ছে। একটা সেমিস্টার ক্লাস 12-এর এবছর এবং নেক্সট ইয়ার আরেকটা সেমিস্টার। ঠিক সেই রকমই 2019-এর পর রেলের নন টেকনিক্যাল ফর্ম বেরোলো কিন্তু এবছর, এবং যারা প্রিলিমিনারিজ দিয়েছো, যারা মেন্সের জন্য উত্তীর্ণ হতে চলেছো, তাদের মেন্স কেমন হবে, তাদের ইন্টারভিউ ক্লিক করবে কিনা, আদৌ তোমার ভাগ্যে সরকারি চাকরি আছে কিনা, সেটা জায়গাটা দেখা, এবং সেটা যদি কোনো গ্রহের কারণে বাধা আসছে তার প্রতিবিধান করবার সময় কিন্তু এই দীপান্বিতা। সুতরাং আমরা পরপর 12টা বা 13টা যে গুরুত্বপূর্ণ অমাবস্যাগুলো পাই সারা বছর জুড়ে, সেখানের মধ্যে এই বিশেষ কিছু অমাবস্যা, যেটা আমরা গত কৌশিকী এবং মহালয়া পাশাপাশি দীপান্বিতা যেটা পেতে চলেছি, সেইটাকে কিন্তু মিস করা যাবে না। 365 দিন আমরা ওয়েট করি মা দুর্গার এই 4 দিন হই হই করব বলে। এবং সবথেকে বড় ব্যাপার, দূর দূরান্ত দেশের অনেক দূর থেকে, দেশের বাইরে যারা বন্ধুরা রয়েছেন, আত্মীয় স্বজন, সবাই মিলিত হয় পুজোর সময়, একত্রিত হয় এক জায়গায়। সেই সময়টা পেরিয়ে যাবে, আনন্দের সময়ও পেরিয়ে যাবে, কিন্তু যে দুঃখটাকে নিয়ে আমরা আগামী 365 দিন বিরাজ করব বা ক্যারি করব, সেই দুঃখ যেন আমার জীবনে মহাদুঃখ না হয়। তাই জন্য আপনার সঠিক প্রতিবিধান, পাশাপাশি আপনার সন্তানের ভাগ্য। কারণ আমরা কিন্তু চারদিকেই দেখছি যে নিট থেকে শুরু করে জয়েন্ট এন্ট্রান্স, এমনকি WBCS থেকে শুরু করে বিভিন্ন টেকনিক্যাল রেল বা নন টেকনিক্যাল রেল বা সেলের পরীক্ষা, আমি এটা গভর্নমেন্ট সেক্টর বললাম, ব্যাংকিং থেকে শুরু করে বিভিন্ন প্রাইভেট সেক্টর, এমনকি IT সেক্টর, প্রত্যেকটা জায়গায় কিন্তু স্থায়িত্বের অভাব রয়েছে। পাশাপাশি রয়েছে সেটা হচ্ছে যে ব্যাক টু ব্যাক ফর্ম বেরোনো, গভর্নমেন্ট ভ্যাকেন্সিস। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে আপনার সন্তান কিন্তু কঠিন লড়াই করছে। আমার আর আপনার মতন সময় তাদের কিন্তু নেই। এই কঠিন লড়াইয়ে আপনার সন্তান জিততে পারবে কিনা, সেটা প্রথমত হচ্ছে দেখাতে হবে, গ্রহের বিচার করাতে হবে, তারপরেই তার প্রতিকারের জায়গাটা এগোতে হবে, এবং সঠিক সময় দীপান্বিতা। তো আমার কথাটা হচ্ছে যে যেটা গোড়াপত্তনে তুমি বললে যে স্প্যানটা 15 দিনের, যেটা ব্যাড একটা ফেজ। এখন কথাটা হচ্ছে এই 15 দিন সবকিছু তোলপাড় হয়ে যাবে এমন না, একদমই না। এই ঘটনাটা মানে আমার একটা শরীর খারাপ হলো, তার ঠিক 15 দিন বাদে আবার সেই শরীর খারাপটা হলো, তার মানে আমাকে সতর্ক হওয়া দরকার যে দুটো তোমাকে হিন্টস দিয়েছে, তোমার শরীরের মধ্যে কিন্তু একটা রোগ প্রবেশ করেছে। প্রাকৃতিক বিপর্যয় তুমি যদি দেখো, আমরা তো দেখেই আসছি আমাদের ব্যাক টু ব্যাক আমাদের সাইক্লোন আসতেই চলেছে, এবং পুজোর সময় হয়তো আমরা বৃষ্টি পাবো কিনা এখনো জানি না। হ্যাঁ, মানে একটা সম্ভাবনা রয়েছে, সেপ্টেম্বরে যেহেতু পুজো, একটা সম্ভাবনা। যেহেতু আজকে আমি দেখলাম একটা আপডেট, 26 থেকে 2 তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আবহাওয়াবিদরা বলেছেন। এবার পাশাপাশি আরেকটা জিনিস বলি আমি আপনাদেরকে, সেটা হচ্ছে যে এই যে তুমি যেটা বললে যে লাস্ট 7ই সেপ্টেম্বর আমাদের পূর্ণিমা গেছে, মানে যেটা তোমার চন্দ্রগ্রহণ ছিল, রেড মুন, এবং তারপরেই কিন্তু আমরা শুনলাম রাশিয়াতে একটা বিশাল বড় ভূমিকম্প, এবং 7.something তার রিক্টার স্কেলে তার মাত্রা। তো এইখান থেকে দাঁড়িয়ে আমরা প্রাকৃতিক বিপর্যয় শুনতে পাচ্ছি। সুনামি জারি করেছিল তারা, একটা প্রাকৃতিক বিপর্যয় দেখলাম বা শুনলাম। আমরা নক্ষত্র পতনের কথা বললাম, আমরা রিসেন্টলি কিছু ইম্পর্টেন্ট ব্যক্তিদেরকে হারালাম। ঠিক সেই রকমভাবে আমাদের জীবনের এই 15 দিন শুধুমাত্র যে রোগ ভোগ হবে তা কিন্তু নয়, অর্থনৈতিক জায়গা থেকে শুরু করে ব্যবসায়িক জায়গা, কারণ বিভিন্ন জায়গাতে আমরা যখন এই পুজোর শপিং করতে বেরোচ্ছি, বিভিন্ন কাপড়ের দোকান যারা, মানে স্থানীয় কাপড়ের দোকান যারা শপিং মল নয়, তারা এমনিতেই চিন্তিত বিভিন্ন শপিং মল বা এই অনলাইন সিস্টেম, অনলাইন কেনাকাটার জন্য তারা অনেকটাই ক্ষতিগ্রস্ত। এবার এই বছরটা তারা ক্ষতিগ্রস্ত বৃষ্টির জন্য, কারণ ম্যাক্সিমাম ডে বৃষ্টি, এবং তাদের কিন্তু সেইভাবে যে ধরনের ফ্লোটা আসা দরকার, যে ধরনের গ্রো আসা দরকার ব্যবসায়িক ক্ষেত্রে, সেটা তারা পাচ্ছে না। ঠিক সেই রকমভাবে প্রতিটা ব্যবসায়িক সেক্টর, প্রত্যেকটা চাকরির জায়গা, প্রত্যেকটা শারীরিক জায়গা, বিশেষ করে আপনার বাড়িতে যদি রোগগ্রস্ত কোনো ব্যক্তি থাকেন, দীর্ঘ রোগ নিয়ে যারা ভুগছেন, তারা যদি থাকেন আপনার বাড়িতে, ভীষণ সতর্ক হওয়া দরকার। কারণ প্রকৃতি বিরূপ, পাশাপাশি কিন্তু এই যে পরপর দুটো গ্রহণ যেটা আমাদের জীবনে
গ্রহণ মানেই তো আমরা জানি অন্ধকার, সেই অন্ধকারাচ্ছন্ন জীবন আসার একটা সম্ভাবনা রয়েছে প্রত্যেকের জীবনে। প্রত্যেকে সতর্ক হওয়া দরকার এবং অবশ্যই পজিটিভ মাইন্ড নিয়ে চলতে হবে। মা দুর্গার কাছে পজিটিভিটি চাইতে হবে, সবার ভালো হোক, আমার ভালো হোক, আমার পরিবার, দেশ এবং দশের ভালো হোক। একটা ফোন নিয়ে নাও। হ্যালো, নমস্কার স্যার। নমস্কার। হ্যাঁ স্যার, আমার একটু স্যারের কাছে আমি নিজের ক্যারিয়ারের ব্যাপারে জানতে চাই। বেশ। ডেট অফ বার্থ বলুন, প্রথম নামটা বলুন। হ্যাঁ, আমার নাম হচ্ছে রমেশ চ্যাটার্জি আর ডেট অফ বার্থ হচ্ছে 19 ডিসেম্বর 1995, সকাল 10:18 বর্ধমান। 19 ডিসেম্বর বললে? হ্যাঁ, 19 ডিসেম্বর 1995। আচ্ছা, সময়টা আরেকবার বলো। সকাল 10:18। 10:58? না, 10:18। 10:18। আচ্ছা, আর জন্মস্থান বর্ধমান? জন্মস্থান হচ্ছে বর্ধমান। এখন তুমি কি বর্ধমান থেকেই বলছো? না স্যার, আমি এখন অ্যাকচুয়ালি পুনে থেকে বলছি, মহারাষ্ট্র থেকে। আচ্ছা, পুনে থেকে বলছো, বাহ। পুনের ওয়েদার কেমন? স্যার এখন চলছে, একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে এদিকে। এখন বৃষ্টি হচ্ছে? আচ্ছা। হ্যাঁ। মঙ্গলবার ছিল তোমার জন্মবার, তাই তো? হ্যাঁ স্যার, ঠিক। কুম্ভ লগ্ন, তুলা রাশি, বিশাখা নক্ষত্র, রাক্ষসগণ বা দেবাড়িগণ তোমার জানা ছিল? হ্যাঁ স্যার, রাশিটা জানি আমার, তুলা রাশি, ওটা আমি জানি। আচ্ছা, বাকি জানা ছিল না। আচ্ছা আচ্ছা, আমি চার্টটা দেখি। চার্টের লগ্নে শনি বসে রয়েছে, নবম স্থানে চন্দ্র এবং রাহু একত্রে গ্রহণ দোষ হয়ে বসে রয়েছে, রবি বুধ মঙ্গল বৃহস্পতি একত্রে। একটা জিনিস বলি, লগ্নে যে শনি রয়েছে সেটা হচ্ছে সবসময় এডুকেশনের জায়গা থেকে সায়েন্স এবং টেকনিক্যাল মানে ইঞ্জিনিয়ারিং রিলেটেড এডুকেশন দেয় এবং সেখান থেকে উচ্চশিক্ষার একটা জায়গা রয়েছে, বাট উচ্চশিক্ষার দিক থেকে একটা বাধাও পাচ্ছি আমি। সেকেন্ডলি যেটা, সেটা তুমি তোমার জন্মস্থান বর্তমান তুমি রয়েছো পুনেতে, অনেকটাই দূরে। তো তোমার ক্যারিয়ার, তোমার চাকরি বাকরি সবসময় জন্মস্থান থেকে দূরে হবে। নবমে চন্দ্ররাহু যে গ্রহণদোষ সৃষ্টি করেছে, এই গ্রহণদোষের কারণে তুমি ক্যারিয়ারের দিক থেকে স্যাটিসফ্যাকশন পাবে না, সবসময় একটা ডিসস্যাটিসফ্যাকশন থাকবে, একটা অতৃপ্তি তোমার মধ্যে কাজ করবে। সেটা স্যালারির দিক থেকে হতে পারে, কর্মের অ্যাটমসফিয়ারের দিক থেকে হতে পারে। তুমি এখন রয়েছো আমাদের পশ্চিম দিকটাতে, ভারতবর্ষের পশ্চিম দিক হচ্ছে পুনে, মহারাষ্ট্র, এগুলো পড়ে। তুমি একটু দক্ষিণ দিকে শিফট করার চেষ্টা করো, দক্ষিণ দিকটা তোমার জন্য খুব ভালো। আরেকটা জিনিস আমি তোমাকে বলবো, সেটা হচ্ছে যে এমনি তোমার ওই হঠাৎ করে এডুকেশনের দিক থেকে কোনো চেঞ্জেস আসতে পারে। চেঞ্জেস মানে যেমন ধরো, অনেকে আমরা দেখি ক্লাস 11-12 কমপ্লিট করার পর আবার ডিপ্লোমা করে, দেন আফটার বিটেক করে। অনেকে হয়তো মাধ্যমিকের পরই তোমার ডিপ্লোমা করে বিটেক করলো, দেন আফটার ম্যানেজমেন্ট করলো। এই ধরনের কোনো সুইচ আসার একটা সম্ভাবনা পাচ্ছি। একটু শেয়ার করো, পড়াশোনাটা শুনবো, চাকরি বাকরি ব্যাপারটাও শুনবো। স্যার অ্যাকচুয়ালি আমার নিজের ব্যাপারে, ক্যারিয়ারের ব্যাপারটা একটু ইয়ে আছে, একটু ডিস্টার্ব আছে আমার। সেটা কি বলো? পড়াশোনা কি নিয়ে করেছো সেটা আগে বলো। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ, ডিপ্লোমাটা যেটা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে করেছো, ওটা আমার ঠিক হচ্ছে করাটা? হ্যাঁ, একদম সাবজেক্ট ঠিকঠাক। ইঞ্জিনিয়ারিং নিয়ে কি ডিপ্লোমা করেছো? ডিপ্লোমা আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করেছি, তো ওটা আমার ঠিক হয়েছে? হ্যাঁ, না না, আমাকে তুমি একটা জিনিস ক্লিয়ার করো। ও ডিপ্লোমা করেছে? ডিপ্লোমা করেছো, তুমি বিটেক করোনি, তাই তো? বিটেকটা আমি করতে গেছি, কিন্তু বিটেকে গিয়ে আমার প্রবলেম হচ্ছে, যে গ্যাপ হয়েছে, যে আমি কমপ্লিট করতে পারলাম না বিটেকটা। বেশ, আমি তোমাকে বললাম যে টেকনিক্যাল এডুকেশন, বাট এডুকেশনের দিক থেকে একটা বাধা। আচ্ছা, আরেকটা জিনিস তুমি আমাকে বলো, সেটা হচ্ছে কর্মসূত্রে বাধা পেয়েছি, গ্যাপ হয়ে গেছে অনেক, গ্যাপ হওয়ার জন্য আমি আর ডিগ্রিটা কমপ্লিট করতে পারলাম না। বুঝতে পারলাম। আচ্ছা, আরেকটা জিনিস তুমি আমাকে বলো, সেটা হচ্ছে যে তুমি কর্মসূত্রে কি বরাবরই জন্মস্থান থেকে দূরে বা রাজ্যের বাইরে? হ্যাঁ স্যার, আমি ছোট থেকে জন্মস্থান থেকে দূরেই আছি আমি। বেশ, আর তুমি সাউথের দিকে কখনো কোনো কিছু ট্রাই করেছো? না স্যার, সাউথের দিকে ট্রাই করো। আমি গভর্নমেন্ট জবের জন্য আমি প্রিপারেশন নিচ্ছি ডিপ্লোমা বেসিসে, তো কি আমি পেতে পারি গভর্নমেন্ট জব? দেখো, তুমি এখন কি করছো? আমি এখন গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিচ্ছি। আমার প্রিপারেশন বাদ দাও, তুমি কি চাকরি বাকরি করছো? তোমার তো 30 বছর বয়স হয়েছে, তুমি কি কোনো কাজকর্ম, আর্নিং তোমার কিছু আছে, রোজগার কিছু আছে? না স্যার, রোজগার নাই এখন। এইভাবে বসে আছো কতদিন? স্যার ট্রাই করছি গভর্নমেন্টের জন্য, ট্রাই করছি। আরে ও বাদ দাও, গভর্নমেন্ট। তুমি ডিপ্লোমা পাস করেছো কত বছর বয়সে? তারপরে থেকে কি বসেই আছো? হ্যাঁ স্যার, না ডিগ্রি করছিলাম, এবার ডিগ্রি করতে গিয়ে আমার বাধা হলো, গ্যাপ হয়েছে অনেক। আচ্ছা, ওটা গ্যাপ হলো, মানে তুমি কখনো চাকরি করোনি?
না 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 স্যার। দেখো তোমার ক্যারেক্টারটা বলি আমি এখানে, চার্টের ক্যারেক্টারটা, গ্রহগত ক্যারেক্টার, সেটা হচ্ছে একটা পূর্ণ কালসর্প, নবমে চন্দ্ররাহু গ্রহণ দোষ, এই দুটো তোমার চাকরির ক্ষেত্রে চরম পরিমাণে বাধা সৃষ্টি করছে। খুব কম সময় তোমার হাতে রয়েছে গভর্নমেন্ট পাওয়ার জন্য। সেটা হচ্ছে এবছর জুন থেকে যোগ চালু হয়েছে, থাকবে 13 ডিসেম্বর 2027। এই সময়টা তোমাকে এনক্যাশ করতে হবে। ডিপ্লোমা রিলেটেড টেকনিক্যাল জব পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে আমি বলবো গভর্নমেন্টের পাশাপাশি তুমি প্রাইভেটটাও ট্রাই করো, কারণ তোমার কিন্তু ডিগ্রি ডিপ্লোমা, তোমার কিন্তু বিটেক নেই, ফলে ডিপ্লোমার তুলনায় বিটেকের সব জায়গায় ডিমান্ড বেশি, এবং ডিপ্লোমার তোমার যেটা রয়েছে তোমার গ্যাপটাও অনেক দিনের গ্যাপ, ফলে তুমি যে সময় তুমি ডিপ্লোমা কমপ্লিট করেছো তখন থেকে নিয়ে এখনকার সময় কিন্তু প্রচন্ড আপডেটেড হয়ে গেছে প্রত্যেকটা কোর্সের জায়গায়, এআই চলে এসেছে একদম। সেখান থেকে তোমাকে অ্যাকসেপ্ট করবে কিনা এটা একটা জায়গা। তুমি যখন রয়েছো এই, আমি শুনেছি ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, পুনে, আহমেদাবাদ এবং এইদিকে আমাদের তোমার ওই গুরগাঁও, এই সমস্ত জায়গাতে বিভিন্ন ধরনের কোর্স করানো হয় 3 মাস বা 6 মাসের। সেটা হচ্ছে যে বর্তমান তুমি যে ধরনের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছো তার একটা আপডেটেড কোর্স, এই ধরনের কোর্স করে তারাই একটা চাকরির ব্যবস্থা করে দেন। তো তুমি গভর্নমেন্ট যেমন ট্রাই করছো করো, পাশাপাশি তুমি প্রাইভেটে ঢোকার চেষ্টা করো। ইমিডিয়েটলি তোমার এই গ্রহণ দোষ এবং পূর্ণ কালসর্পদোষের প্রতিকার প্রতিবিধান করাও, আর মায়ের স্বাস্থ্যের প্রতি একটু ধ্যান দিও। তোমার মায়ের স্বাস্থ্যের জায়গাটা ডে বাই ডে ডিটোরিয়েট করবে, একটা সিভিয়ার হাড়ের বা নার্ভের সমস্যা আসতে পারে লেফট সাইড থেকে, শারীরিক লেফট সাইড থেকে। তো এই ধরনের কোনো সমস্যা যদি এসে গিয়ে থাকে ডাক্তার দেখাও, যদি না এসে গিয়ে থাকে গ্রহগত প্রতিকার করাও, ভালো থাকবেন মা। ধন্যবাদ, সঙ্গে থাকো। চমৎকার বললে, এত ভালো বললে। কিছু কিছু জায়গাতে এত ইলাবোরেট করে তুমি বলো, এত ডিটেল করে দিলে, মানে এডুকেশনটা মানে চটকে খাওয়া তোমার। এটা করেছো, এটার থেকে ওটা করো, ওটা থেকে ওটা করো। মানে যদি একটা মানে স্বাস্থ্যকর শিক্ষামূলক অনুষ্ঠানে তোমাকে বসানো যেত, সেটাও তুমি কিন্তু করে চমৎকার করে দিয়ে বেরিয়ে চলে আসতে পারতে। অপূর্ব বললে, এক্সেলেন্ট। দেখো না, এই ছেলেটার ক্ষেত্রে দেখো একটা যেটা বাধা পেল, আমি একটা কথা বলছিলাম যে এর ক্ষেত্রে পড়াশোনার মধ্যে একটা উচ্চশিক্ষায় বাধা, আরেকটা হচ্ছে যে কোনো সুইচ করা হঠাৎ করে। যেমন অনেক আমি যেটা বললাম যে 11-12 করার পর দেন আফটার ওরা ডিপ্লোমা ঢুকছে, তারপরে বিটেক করছে। তার মানে 2 বছর 11-12টা করলো, সেই সময়টা ডিপ্লোমা কিন্তু করে নেওয়াটা ভালো ছিল। আবার অনেকে মাধ্যমিক দিয়ে ডিপ্লোমা করছে, তারপরে আবার বিটেক করছে, তারপরে আবার গিয়ে ম্যানেজমেন্টে ঢুকে যাচ্ছে, টেকনিক্যাল থেকে পুরোপুরি ম্যানেজমেন্ট বা MBA করে ফেললো। ও কি করলো, ও ডিপ্লোমা করলো, বিটেক করতে গেল, গিয়ে বাধা পেল, কারণ ওর গ্রহ এই পূর্ণ কালসর্প। পূর্ণ কালসর্পের ক্যারেক্টারটা আমি বারবার বলি, একদম দোরগোড়ায় গিয়ে কাজ আটকে যাওয়া, মানে পুরো একদম রেডি করা আমার খাবার, কিন্তু আমি মুখে তুলতে পারছি না, দোরগোড়ায় গিয়ে আটকে যাওয়া। একটা টেকনিক্যাল ডিপ্লোমা পাশ করা ছেলে পুনের মতন জায়গায় থেকে এখনও গভর্নমেন্ট সার্ভিসের প্রতি আকৃষ্ট, এবং সে কিন্তু কি করছে, আজও পর্যন্ত কোনো চাকরির চেষ্টা না করে গভর্নমেন্টের চাকরির পেছনে দৌড়ে বেড়াচ্ছে। তো এইটা না করে, সময়টাকে নষ্ট না করে, যদি আমার চার্টে গভর্নমেন্ট থাকে অবশ্যই আমাকে চেষ্টা করতে হবে, কিন্তু দেখতে হবে আমি যেটা বলছিলাম ভ্যাকেন্সিস, এভরি ইয়ার ব্যাক টু ব্যাক ভ্যাকেন্সিস বেরোচ্ছে না প্রত্যেকটা কাজের ক্ষেত্রে। সেখানে দাঁড়িয়ে আমি আমার সময়টাকে নষ্ট করতে পারবো না। যারা 2019-এ রেল দিয়েছো তারা আবার 2025-এ দিলে, 6 বছরের গ্যাপ। এই 6 বছর তোমারও কিন্তু বয়সটা বেড়ে নিশ্চয়ই, এটা মস্ত বড় কথা। এগুলো আপনারা একটু জানবার চেষ্টা করুন। এটা অনুষ্ঠানে ফোন করাটাই যথেষ্ট, যথেষ্ট উপদেশ দিলেন, পারফেক্ট একজন এডুকেশনিস্টের মতন কিন্তু তিনি বললেন। ফোন আছে একটা। হ্যালো, হ্যালো, বলুন। আমি অর্কপ্রভ কাঞ্জিলাল মা বলছি। কার মা? অর্কপ্রভ কাঞ্জিলাল। অর্কপ্রভ কাঞ্জিলাল, হ্যাঁ। কোথা থেকে বলছেন? বারাসাত থেকে। বারাসাত থেকে বলছেন। অর্কপ্রভ সম্বন্ধে জিজ্ঞেস করবেন তো? হ্যাঁ। ডেট অফ বার্থ বলুন। 1991। 9391, মানে 9 মার্চ 1991, তাই তো? না না, 9 মার্চ 91। আমি সেটাই বললাম শান্ত হয়ে বলুন। শুনুন, আমি বলছি 9 মার্চ 1991-তে জন্ম। হ্যাঁ হ্যাঁ, 4:35 PM কলকাতা। 4:35 PM কলকাতা।
হসপিটাল না নার্সিং হোম? হ্যাঁ নার্সিং হোমে জন্মেছে না হসপিটালে? এই মিউনিসিপ্যালিটি হসপিটালে। মিউনিসিপ্যালিটি হসপিটাল, দমদম ক্যান্টনমেন্ট মিউনিসিপ্যালিটি হসপিটালে। আচ্ছা, ওটা খুব ভালো হসপিটাল। হ্যাঁ, শনিবার ছিল জন্মবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ। সিংহ লগ্ন, ধনু রাশি, মূলা নক্ষত্র, রাক্ষসগণ বা দেবাড়িগণ আপনার ছেলে, জানা ছিল? এগুলো আপনি কি জানতেন? জানতেন? আপনার ছেলের ডিটেল জানেন? সবই জানি। বেশ, ঠিক আছে, বৃহস্পতি wait করুন। বক্রী অবস্থায় রয়েছে। বৃহস্পতি তুঙ্গ, কিন্তু কেতু যুক্ত হয়ে গুরুচণ্ডাল দোষ সৃষ্টি করলো। শনি নিজের ঘরে রাহু যুক্ত হয়ে পিতৃদোষ সৃষ্টি করলো। এই যে পিতৃপক্ষের সময় পিতৃদোষ নিয়ে বারবার চিৎকার করে সবাইকে আমি অ্যালার্ট করার চেষ্টা করেছি। পিতৃদোষ এমন একটা দোষ, যে দোষটাতে জীবনে কিছুই তৈরি করতে দেয় না, পেছন দিকে টানে। দ্যাট মিনস হচ্ছে Pull ছেলেটার back করে, মধ্যে হ্যাঁ। কোয়ালিটি থাকবে, কোয়ালিফিকেশন থাকবে, ছেলেটি নিজের পায়ে দাঁড়াতে গিয়ে প্রচন্ড স্ট্রাগল করতে হবে। এই জায়গাটা কিন্তু একটা সমস্যার জায়গা। আপনার ছেলেকেও এখন স্ট্রাগল করতে হচ্ছে, কারণ রাশির ওপরে কিন্তু শনির ধাইয়া 2.5 বছরের একটা ফের চলছে, শনির ফের। এবং আপনার ছেলের এই চার্টটাও সায়েন্সের চার্ট। সব থেকে বড় ব্যাপার যেটা, দশম স্থানে মঙ্গল চতুর্থ স্থানকেও দৃষ্টি দিচ্ছে। কি করবে সেটা হচ্ছে যে আমাদের যে কোর সাবজেক্ট হয় টেকনিক্যাল এডুকেশনের, সেই কোর সাবজেক্টের কোন একটা সাবজেক্ট নিয়ে ওর পড়া দরকার, পড়ার সম্ভাবনা রয়েছে। কারণ সম্ভাবনা মানে হয়ে গেছে একেবারে পিওর টেকনিক্যাল চার্ট। কিন্তু কর্মের জায়গায় সমস্যা, কর্মের স্থায়িত্বের জায়গায় সমস্যা, কর্মের উন্নতির ক্ষেত্রে সমস্যা। শেয়ার করুন তাড়াতাড়ি, বলুন। ও ইঞ্জিনিয়ারিং পাস করেছে ইলেকট্রিক্যাল নিয়ে। তাহলে ইলেকট্রিক্যালটা কি কোর সাবজেক্ট? হ্যাঁ, না, অ্যাবসলিউটলি, হ্যাঁ। অ্যাবসলিউটলি। একেবারে। হ্যাঁ করছেন। বলুন এবারে সমস্যাটা শুনবো। চাকরি কি হচ্ছে? চাকরি তো করছে নিশ্চয়ই। চাকরি করতো প্রাইভেটে, কিন্তু ছেড়ে দিয়েছে। এখন সরকারি চাকরির জন্য খুব। ওরে বাবা, এ আবার কি কথাবার্তা! প্রত্যেকের সরকারি চাকরির প্রতি এত আকৃষ্ট হলে চলে? 91, 34 আপনার ছেলের বয়স, কি করবে? আর কাঞ্জিলাল বললেন, তার মানে তো আপনারা মনে হয় ব্রাহ্মণ নাকি? না না দাদা, তাহলে কি আপনারা কি ওই উড়িষ্যার লোক? হ্যাঁ হ্যাঁ, আমরা শিডিউল কাস্ট। শিডিউল কাস্ট? বাহ, তাহলে তো একটু ছাড় পাবেন। তবু আমি আপনাকে বলি, সেটা হচ্ছে আপনার ছেলে কি বিয়ে করেছে নাকি? না না না, বিয়ে ঠিক প্রেম রয়েছে নাকি ছেলের? না না, কোনো প্রেম টেম করে আপনি না। কি করে এত শিওর হলেন? হ্যাঁ আমি জানি, আমাকে বলে সব। আপনার হাজবেন্ড আছেন? হ্যাঁ আছে। বাবার সাথে মতের অমিল হয় ছেলের? ও বাবা, হয় মাঝে মধ্যে। একদম মারাত্মক। সতর্ক হতে হবে। শনি রাহু আপনার অসাধারণ ছেলেকে প্রোগ্রাম করছো তুমি। দেবে না, সরকারি চাকরি দেবে ঠিক না। আছে, আর দরকার নেই। ফলে Thank you. আপনাকে বেসরকারি চাকরির প্রতি আকৃষ্ট হতে বলুন। ধন্যবাদ। আজকে সঙ্গে। ফাটাফাটি অনুষ্ঠান করছেন বিগ বস সন্দীপ, মানে পুরো লিরিক্যাল একটা ড্রামাটিক্যালি একটার পর একটা প্রশ্ন করে অসাধারণ। এই অনুষ্ঠানটা আমি রেখে দেবো স্টকে। আচ্ছা, 23 তারিখ বাঁকুড়া, 24 তারিখ অন্ডাল, 25 তারিখ ব্যারাকপুর, পুজোর গ্যাপ, 8ই অক্টোবর দুর্গাপুর, 10 তারিখ আসানসোল, 11 তারিখ হাজরা, 12 তারিখ রামপুরহাট, 13 তারিখ বালুরঘাট, 14 তারিখ আলিপুরদুয়ার, 15 তারিখ শিলিগুড়ি, এই অবধি তো রয়েছে। তারপর 17 তারিখ আপনার বর্ধমান, ওকে, 18 তারিখ হাওড়া, এরপরে 26 তারিখ হচ্ছে সিউড়ি, 27 তারিখ বোলপুর এবং 18 তারিখ কোচবিহার। এইবার দেখছি বালুরঘাটের সঙ্গে 18 নভেম্বর আর 18 নভেম্বর, সরি। এবার তিনি একটু একটু চেঞ্জ করেছেন। সাধারণত বালুরঘাটটা তিনি আলাদা রাখেন, এবার বালুরঘাট করতে 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 তিনি না, যাবেন। কারণ উপায়ও নেই। 1 মাস পরই কালী হ্যাঁ। পুজো, তার আগে আমাকে ছাড় দিতে হবে মানুষজনকে শপিং করার জন্য। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে সতর্ক হতে হবে, কারণ দুর্গাপুজোর আগে অনেক চেম্বার বারবার রিপিট হয়েছে, কালী পুজোর আগে শেষ সম্ভাবনা কিন্তু একদমই তবে নেই। আজকে পুজো রয়েছে। অনুষ্ঠানটা ড্রামাটিক্যালি আমি বলবো এত ইউনিক করলেন, মনে হচ্ছে যেন একজন মাস্টারমশাই বসছেন, তার কাছে বিভিন্ন ছাত্র আসছে। তারা অপদার্থ কি পদার্থ আমি বলবো, ওরা ভালো ছাত্র, তারা তো দুজনেই ইঞ্জিনিয়ার। তাদেরকে বলছেন এটা করনি কেন, ওটা করো, ওটা থেকে ওটা করো। অ্যাস্ট্রোলজিকে টপকে বেরিয়ে চলে গেছেন তিনি। ডেফিনেটলি অ্যাস্ট্রোলজি ইজ রিলেটেড উইথ দ্যাট। থ্যাংক ইউ ভেরি মাচ। এই অনুষ্ঠান আমার চিরকাল মনে থাকবে। থ্যাংক ইউ। নমস্কার। নমস্কার।